ভাইপোর স্ত্রীর রূপের জালে বাধা পড়ল চাচা। কিন্তু এই প্রেম কি পরিণয়ে পরিণত হবে? জ্যোতিষরাজ আকাশ দেওয়ান তার চেম্বারে বসে লিলি নামের একটা মেয়ের হাত দেখছে, আর চশমার ফাঁক দিয়ে বাঁকা চোখে তাকিয়ে লিলির বুকের উপর তাকাচ্ছে। লিলি আকাশ দেওয়ানের চাউনি দেখে বুঝতে পারলো তার মতলব খারাপ, তাই ওড়না ঠিক মতো টেনে বুকের উপরে দিল। আকাশ দেওয়ান বলল, আহা, সবকিছু লুকিয়ে রাখতে নেই, আমি জ্যোতিষী, আমার কাছে এসেছো তোমার সমস্যার জন্য, তাই আমার কাছে তুমি কথা যদি লুকিয়ে রাখো, আমাকে ঠিক মতো দেখতে না দাও, তাহলে আমি তোমার সমস্যাটা পুরোপুরি বুঝবো কিভাবে? লিলি কিছুটা থতমত করে বলল, আপনি কি বলছেন? আমি কি লুকিয়ে রেখেছি আর কি ওপেন করে দেখাবো? তুমি আমাকে ভুল বুঝছো। আরে, আমি তোমার হাতের কথা বলছি, হাতটা মেলে ধরো, ভালো করে হাতের রেখাগুলো দেখতে দাও আমাকে। আক্কাস আলীর একটু চরিত্রের দোষ আছে, এটা সবাই জানে, তারপর হয়তো অনেক মেয়ে ভুলে চলে আসে সঠিক সমাধানের আশায়। লিলিও হয়তো তেমন একটি মেয়ে। এখন আক্কাস আলী ৯-৬ বুঝিয়ে শরীরের বিভিন্ন স্থানে হাত দেবে, তারপর বলবে, এই পাথরটা এই স্থানে লাগিয়ে অমুক সমস্যার সমাধান হবে, এই পাথরটা ভিজিয়ে পানি খেলে শারীরিক যৌন চাহিদা বাড়বে। এমন অহেতুক অনেক কথায় মেয়ে কাস্টমারদের সাথে বলে থাকেন আকাশ দেওয়ান। রান্নাঘরে হাঁড়ি পাতিল পড়ার শব্দ শুনে তাহেরা বেগম দৌড়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। রান্নাঘরের ভেতরে ঢুকতে দেখলো অনেকগুলো হাঁড়ি পাতিল ফ্লোরে পড়ে আছে। সামনে চোরের মতো দাঁড়িয়ে আছে তার ছেলের বউ রুবি। কি হলো বৌমা, এই হাঁড়ি পাতিলগুলো এখানে পড়লো কিভাবে? আম্মা, আমি ইচ্ছে করে ফেলিনি, তুলতে গিয়ে হাত থেকে পড়ে গিয়েছে। আমি বুঝি না তোমার সমস্যাটা কোথায়। গতকালকে ভাতের পাতিল তুলতে গিয়ে ভাত সহ পাতিলটা ফেলে দিলে, আজ আবার এগুলো হাঁড়ি পাতিল একসাথে ফেলে দিলে। আমি বুঝি না কাজের সময় তোমার মন থাকে কোথায়। আম্মা, বিশ্বাস করেন, আমার মন কাজেই থাকে, কিন্তু কেন জানি এমনি এমনি সবকিছু হাত থেকে পড়ে যায়। এমনি এমনি সবকিছু পড়ে না বৌমা, একটু সাবধানে কাজ করার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে আম্মা, এখন থেকে সবকিছু সাবধানে করার চেষ্টা করব। তাহেরা বেগম আর কিছু না বলে রান্নাঘর থেকে বের হয়ে আসলো। রুবি মনে মনে বলল, আসলে সমস্যাটা কোথায়? এইভাবে কেন হাত থেকে হাঁড়ি পাতিল এটা ওটা পড়ে যাচ্ছে? রান্না বান্না শেষে রুবি ওয়াশরুমে প্রবেশ করলো। এমন সময় ওয়াশরুমের সামনে এসে আছাড় খেয়ে পড়ে গেল। কোমরে হাত দিয়ে মা গো বাবা গো বলে চিৎকার করতে লাগলো। ছেলের বউয়ের চিৎকার শুনে তাহেরা বেগম রুম থেকে বের হয়ে আসলো। রুবির এমন অবস্থা দেখে তাড়াতাড়ি তাকে তুলবার চেষ্টা করলো। রুবির কোমরে অনেক ব্যথা পাওয়ার কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। অনেক কষ্ট করে রুবিকে তুলে আস্তে আস্তে রুমের ভেতরে নিয়ে গেল। রুবিকে বিছানায় শুয়ে দিয়ে তাহেরা বেগম বলল, এতদিন হাঁড়ি পাতিল ভাত ফেলেছো, এখন তো নিজেকেই ফেলে দিলে। হাতে না হয় বুঝলাম তোমার শক্তি নেই, তোমার কি পায়ে ইদানিং শক্তি পাচ্ছে না? আম্মা, বিশ্বাস করেন, আমার পায়ে ঠিকই শক্তি আছে, কিন্তু বুঝতে পারলাম না ওয়াশরুমের সামনে গিয়ে হঠাৎ পড়ে গেলাম কেন। আচ্ছা তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি তোমার জন্য তেল গরম করে নিয়ে আসছি, তোমার কোমরে মালিশ করে দেব। বলেই তাহেরা বেগম রুম থেকে বের হয়ে গেল। এদিকে কোমরে প্রচন্ড ব্যথা, অন্যদিকে রুবি আবারও টেনশনে পড়ে গেল। কেন তার সাথে যে বারবার এমন হচ্ছে বুঝতে পারছে না। রাতে স্বামী অফিস থেকে ফিরে বাসায় প্রবেশ করে ড্রয়িং রুমের সোফার উপরে বসে পায়ে শু খুলছে, আর বাসার ভেতরে তাকিয়ে বলল, রুবি, আমাকে এক কাপ চা দাও তো, মাথাটা প্রচন্ড ধরেছে। এমন সময় শামীমের মা তাহেরা বেগম হাতে এক কাপ চা নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো। শামীমের সামনে চাটা ধরে বলল, নে চা খা। আম্মা, তুমি চা নিয়ে এসেছো কেন? রুবি কোথায়? রুবি বিছানায় শুয়ে আছে। এমন সময় শুয়ে আছে কেন আম্মা? ওয়াশরুমে ঢুকতে গিয়ে ওয়াশরুমের সামনে এসে চিৎপটাং করে পড়ে গেল, কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছে। কি বলো, ওয়াশরুমের সামনে কি পানি ফেলানো ছিল নাকি? শামীম, তোকে আমি বলিনি বা সময় করে বলা হয়নি, বৌমার ইদানিংকাল হাত থেকে সবকিছু ফেলে দেয়, আবার চলতে গেলেও হঠাৎ পা পিছলে পড়ে যায়। আম্মা, ও কি শারীরিকভাবে অসুস্থ নাকি? এটা তুই আমাকে জিজ্ঞেস না করে তোর বউয়ের কাছে গিয়ে জিজ্ঞেস কর। তুই কেমন স্বামী রে? বউ যদি অসুস্থ হয় সেটা খোঁজ খবর তুই নিবি না? আম্মা, তোমার বউকে দেখে তো এমনটা মনে হয় না। কেমনটা মনে হয় সেটা তুই ভালো করে জানিস, আর তুই গিয়ে জিজ্ঞেস কর সমস্যাটা কি। বলেই সোফা থেকে উঠে বাসার ভেতরের দিকে চলে গেল। শামীম বেডরুমের ভেতরে ঢুকে দেখলো রুবি বিছানায় শুয়ে আছে। বিছানার কাছে এসে পাশে বসলো। রুবি শরীরে হাত দিয়ে বলল, কি হয়েছে তোমার? সবই তো আম্মার কাছে শুনেছো, আমাকে জিজ্ঞেস করে আর কি লাভ? আচ্ছা, আসল ঘটনা কি? তুমি এভাবে পড়ে যাচ্ছ কেন? বিশ্বাস করো, আমি জানি না আমার কি হয়েছে, তোমাকে দেখে তো স্বাভাবিকই মনে হচ্ছে, কিন্তু হঠাৎ তোমার কি হলো? ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি ওয়াশরুম থেকে আসি। বলেই শামীম ওয়াশরুমের দিকে চলে গেল। পরের দিন ড্রয়িং রুমে তাহেরা বেগম ও আকাশ দেওয়ান বসে কথা বলছে। তাহেরা বেগম বৌমা বৌমা বলে ডাক দিল। রুবি ড্রয়িং রুমে ঢুকে আকাশ দেওয়ানকে সালাম দিয়ে শাশুড়ির পাশে বসলো। আকাশ দেওয়ানের তো পড়ে না চোখের পলক, ভাইয়ের ছেলের বউকে দেখেও বাঁকা চোখে তাকাতেও দ্বিধাবোধ করলো না। ভাবি, শামীমের বউ বিয়ের সময় তো দেখেছিলাম চিকনা একটা কালচে রঙের মেয়ে, এখন তো মাশাআল্লাহ অনেক নাদুস নুদুস সুন্দর হয়েছে। আর বইলো না ভাই, আগে শুকনো ছিল তাও ভালো ছিল, হাত থেকে কিছু পড়তো না, নিজেও ধপাস করে পড়ে যেত না। এখন ইদানিংকাল যে সমস্যা হচ্ছে সেজন্যই তোমাকে ডাকলাম। আচ্ছা আচ্ছা, চোখে দেখেই ঘটনা বুঝতে পেরেছি। ভাবি, তুমি বাসার ভেতরে গিয়ে 10টা মরিচ পুড়বে, তারপর সেই মরিচগুলো নিয়ে বাসার প্রতিটি রুমে রুমে হাঁটবে, তারপর মরিচগুলো নিয়ে ড্রয়িং রুমে আসবে। আমি তত সময় তোমার ছেলের বইয়ের হাতটা একটু দেখি। রুবি অবাক হয়ে
হয়ে তাকিয়ে রইল, বুঝতে পারছে না তার চাচা শ্বশুর কি বলছে। তাহেরা বেগম আচ্ছা বলে ড্রয়িং রুম থেকে বাসার ভেতরে চলে গেল। বৌমা, তুমি একটু আমার কাছে এগিয়ে বসো। রুবি আকাশ দেওয়ানের কাছাকাছি গিয়ে বসলো। রুবির হাতটি ধরে আস্তে আস্তে টিপে দিচ্ছে, তারপর কপালে হাত দিচ্ছে, ঘাড়ে হাত দিচ্ছে। রুবি কিছুটা বিরক্ত বোধ করলেও আকাশ দেওয়ানকে কিছুই বলল না। আকাশ দেওয়ান এবার নাভির দিকে হাত বাড়াতেই রুবি বলল, কাকা এটা কি করছেন? আহা, আমি জ্যোতিষী, আমাকে তো সবকিছুই দেখতে হবে। তারপর বুঝতে হবে তোমার সমস্যাটা কোন জায়গা থেকে শুরু হয়েছে আর কোন জায়গা থেকে শেষ হবে। রুবি আকাশ দেওয়ানের চাহনি ও হাতের ইশারা বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেওয়াতে বুঝতে পারলো এই শালা একটা ভণ্ড, একটা চরিত্রহীন লোক। ভাইয়ের ছেলের বউয়ের দিকে যে কুনজরে তাকাতে পারে তাহলে সে অনেক কিছুই করতে পারে। রুবি আস্তে করে নিজেকে পরিবর্তন করে নিয়ে আকর্ষণীয় দৃষ্টিতে আকাশ দেওয়ানের দিকে তাকিয়ে শার্টের কলারটা টান দিয়ে কাছে নিয়ে বলল, আপনাকে আমি সব দেখাবো, সব জায়গায় হাত দিতে দেব, কিন্তু এখন না, আগামীকাল ঠিক বিকেল 4টা বাজে চলে আসবেন। বলেই ড্রয়িং রুম থেকে বাসার ভেতরে চলে গেল। আকাশ দেওয়ান তো সেই লেভেলের খুশি, মুচকি মুচকি হাসতে হাসতে তিনি ড্রয়িং রুম ত্যাগ করলো। পরের দিন ঠিক 4টা বাজে আকাশ দেওয়ান আস্তে করে দরজা খুলে বাসার ভেতরে প্রবেশ করলো। ডানে বামে তাকিয়ে কাউকে না দেখে হাসি মুখে আস্তে আস্তে রুবির বেডরুমের দিকে পা বাড়ালো। বেডরুমের ভেতরে ঢুকে বিছানার দিকে তাকাতেই আকাশ দেওয়ান খুশিতে যেন বাকবাকম করতে লাগলো, কারণ খুব সুন্দর একটা শাড়ি পরে বিছানার উপরে বসে আছে রুবি, আর হাতের ইশারায় আকাশ দেওয়ানকে কাছে ডাকছে। খুশি মনে বিছানার কাছে আসলো, বিছানার উপরে বসলো, মুচকি মুচকি হাসতে হাসতে বলল, তুমি যে আমার ডাকে এত তাড়াতাড়ি সাড়া দেবে আমি কোনোদিনও কল্পনা করিনি। ভাবি কি বাসায় নেই? নেই বলেই তো তোমাকে ডেকেছি। আচ্ছা বলো তো, তুমি আমার সম্পর্কে জানি কি হও? ধুরো, বাদ দাও তো, সম্পর্ক দিয়ে কি হবে? মনের মিল হলেই বড় মিল। আসো, কাছে আসো। এই বলে রুবিকে জড়িয়ে ধরতে যাবে, এমন সময় রুবি আকাশ দেওয়ানের অন্ডকোষ চেপে ধরলো। মা গো, বাবা গো বলে জোরে চিৎকার দিতে লাগলো আকাশ দেওয়ান। আকাশ দেওয়ানের চিৎকার শুনে তাহেরা বেগম দৌড়ে রুবির রুমের ভেতরে চলে আসলো। এসে যা দেখলো তাতে তার চোখ কপালে উঠলো। রুবি বলল, আম্মা কোষেই ধরেছি, হাত থেকে আর পড়ে যাবে না? তাহেরা বেগম ভেবাচাকা খেয়ে গেল রুবির কথা শুনে। আমতা আমতা করে বলল, বোমা তুমি কি করছো? এটা কি করছো? তোমার চাচা শ্বশুরে ওটা চেপে ধরেছো কেন? আকাশ দেওয়ান বলল, ভাবি আগে আমাকে বাঁচাও, তারপর কথা বলো। রুবি বলল, আম্মা এই লোকটা লুচ্চার চরিত্রহীন, আপনাকে বাসার ভেতরে পাঠিয়ে আমার লজ্জা স্থানগুলোতে হাত দিতে লাগলো। আসলেও জ্যোতিষী নামের একজন চরিত্রহীন কুলাঙ্গার। যারা সত্যিকারের জ্যোতিষী তারা ওর মতো ভণ্ডামি করে না। সবকিছু শুনে তাহেরা বেগম রাগে ফোঁস করতে করতে বলল, বোমা ধরে রাখো, ভুলেও কিন্তু ছাড়বে না। আমি বটিটা নিয়ে আসি, মেয়ে মানুষ দেখলে যে স্থানটা আর উত্তেজিত হয় সেই স্থানটায় আজকে কেটে দেব। কথাটি শোনা মাত্র আকাশ দেওয়ান হাউমাউ করে কান্না করতে লাগলো। দুহাত জোর করে তাহেরা বেগম ও রুবির কাছে ক্ষমা চাইতে লাগলো। প্রিয় দর্শক, আপনারাই বলুন, আকাশ দেওয়ানের মতো চরিত্রহীন লোক কি ক্ষমা পাওয়ার যোগ্য? যারা মানুষের সরলতা নিয়ে, মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তাদের শাস্তি কি এমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।